আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। অ্যাকচুয়েটর। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে স্টেপার মোটর শেষ করছিলাম। তো এটা হচ্ছে যে কোনো ধরনের মোটর, ডিসি মোটর বা স্টেপার মোটর ইউজ করব। আমরা ইউজ করে আমরা কিভাবে একটা অটোমেটিক ফিচারকে মুভ করাইতে পারবো। এটা লাস্ট ফেজটা হচ্ছে অ্যাকচুয়েটর। তো অ্যাকচুয়েটর হচ্ছে একটা যে কোনো ধরো রোবোটিক হ্যান্ড যদি চিন্তা করি আমরা, প্রত্যেক রোবোটিক হ্যান্ডটা যে মুভ করতেছে সেটা বিভিন্ন মেকানিজমে মুভ করে। সেই মেকানিজমটা আমরা অ্যাকচুয়েটরে পড়বো। অ্যাকচুয়েটর তিন টাইপের আমরা দেখবো এখানে: ইলেকট্রিক অ্যাকচুয়েটর, নিউমেটিক অ্যাকচুয়েটর আর হাইড্রোলিক অ্যাকচুয়েটর। ইলেকট্রিক অ্যাকচুয়েটর মানে হচ্ছে যেটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে ঘুরে। মানে ইলেকট্রিসিটি হচ্ছে যেটার প্রাইম মুভমেন্ট ঘটায় আর কি। হাইড্রোলিক অ্যাকচুয়েটর মানে হচ্ছে যেখানে আমরা হাইড্রোলিক এনার্জি ইউজ করব। পানি, লিকুইড, পানি না ঠিক লিকুইড মানে অয়েল আর কি, লিকুইড ইউজ করি আমরা, লিকুইড ইউজ করে এটাকে মুভ করাবো। নিউমেটিক অ্যাকচুয়েটর মানে হচ্ছে যেখানে আমরা বাতাস ইউজ করব, বাতাস ইউজ করে এটাকে মুভ করাবো। তো এই তিন টাইপের অ্যাকচুয়েটর দেখবো আমরা। প্রথম হচ্ছে ইলেকট্রিক অ্যাকচুয়েটর। ইলেকট্রিক অ্যাকচুয়েটরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সলিনয়েড এক টাইপের ইলেকট্রিক অ্যাকচুয়েটর। সলিনয়েড যে অ্যাকচুয়েটরটা আছে সেই অ্যাকচুয়েটরটা কিভাবে কাজ করে? তো সলিনয়েড কিভাবে কাজ করে জানি আমরা। সলিনয়েড হচ্ছে একটা কয়েল থাকবে, কয়েলের মাঝখানে হচ্ছে একটা আমাদের একটা আয়রন থাকবে বা লোহার দণ্ড থাকবে, সেটা হচ্ছে মুভ করবে উপরে নিচে। কয়েলের মধ্যে আমরা ইলেকট্রিসিটি দিয়ে দিব এবং এটা যদি মুভ করে তাহলে এখানের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, এটা আমরা জানি। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই নিচের যদি ফিগারটা দেখো, যে আমি যখন এই সলিনয়েডের কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করাবো তখন এখানের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে যে আয়রন যে ইয়েটা আছে, আয়রনের যে বারটা আছে, আয়রনের বারটা উপরে উঠে যাবে। এখানে থাকবে একটা স্প্রিং। ঠিক আছে, এখানে লোডের একটা স্প্রিং থাকবে। যখন আয়রনের বারটা উপরে উঠতেছে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণে, তখন স্প্রিংটাকে এটা কম্প্রেস করবে। ঠিক আছে, কম্প্রেস করলে নিচের দেখুন, নিচে যে একটা ভালভের মতো কাজ করতেছিল, নিচে একটা, এটা একটা ইম্পিডেন্সের মতো কাজ করতেছে, সেটা হচ্ছে এখানে লিকুইডটাকে আটকায় রাখতেছে। তো যখন এটা উপরে উঠে যাবে তখন লিকুইডটা এখানে পাস করবে। আবার যখন আমি ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ করে দিব তখন হচ্ছে আবার সেটা নিচে আইসা ফ্লোটাকে আবার আটকাবে। তো এইভাবে এটা একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। তো অ্যাকচুয়েটর মানে হচ্ছে যে কোন ধরনের ফ্লোকে এলাও করবে, ঠিক আছে, কোন ধরনের মুভমেন্টকে এলাও করবে, এগুলো হচ্ছে অ্যাকচুয়েটর। সো এটার মেকানিজম হচ্ছে আমরা এখানে জাস্ট সুইচটা অন করব। সুইচটা অন করলে এটা স্প্রিংকে কম্প্রেস করবে, স্প্রিংকে কম্প্রেস করলে এখানের মধ্যে আমাদের রাস্তা খুলে যাবে, আমাদের ফ্লুইডটা ফ্লো করবে। সো টিপিক্যালি ইউজড অ্যাজ অ্যান অন অফ ডিভাইস। ওকে, এটাকে আমরা অন অফ ডিভাইস হিসেবে ইউজ করি নর্মালি, যে এটা এই অবস্থায় অন হইলো আর এখানে ছেড়ে দিলে এটা হচ্ছে অফ হয়ে গেল। আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে এটার ভেরিয়েবল পজিশন কন্ট্রোল হিসেবে ইউজ করা যায়। এটার ইনপুট ভোল্টেজকে কন্ট্রোল করে। আমরা ইনপুট ভোল্টেজকে মানে বাড়ায়া কমায়া হচ্ছে এটাকে ভেরিয়েবল কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবো। ভেরিয়েবল কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আমি এটার ফ্লোটা আমি হাই স্পিডেও আনতে পারবো, লো স্পিডেও আনতে পারবো। আমি আমার ইচ্ছা মতো স্পিড কন্ট্রোল করতে পারবো। এটা কন্ট্রোল করতে হলে আমার এখানে ভোল্টেজ কন্ট্রোল করতে হবে। আর এটার লিমিটেশন হচ্ছে এটা ইউজুয়ালি আন্ডার এন ইঞ্চ। এটার স্ট্রোকগুলো অনেক শর্ট হয়। মানে এটা দিয়ে অনেক বড় কোনো ভালভ হিসেবে এটাকে ইউজ করা যাবে না। এটা জাস্ট ছোটখাটো কোনো কাজে ইউজ করা যায়। এটা হচ্ছে একটা প্রথম টাইপের ইলেকট্রিক অ্যাকচুয়েটর। এরপর আছে লিড স্ক্রু। লিড স্ক্রু হচ্ছে তোমরা হচ্ছে ল্যাবটা করছো, এমএসপি ল্যাব করছো। এমএসপি ল্যাবে লেদ মেশিন আছে। লেদ মেশিনের মধ্যে হচ্ছে লিড স্ক্রু থাকে। তো লিড স্ক্রু হচ্ছে প্রথমত এটা একটা এক টাইপের স্ক্রু থ্রেড। এটা একটা দণ্ড, একটা বারের মধ্যে স্ক্রু থ্রেড কাটা থাকে। তো
আর এটার এক সাইড হচ্ছে একটা মেকানিজমের সাথে কানেক্টেড থাকে, একটা গিয়ার ট্রেন মেকানিজমের সাথে কানেক্টেড থাকে। সেই গিয়ার ট্রেন মেকানিজম থেকে পাওয়ার হচ্ছে এই স্ক্রুতে আসে, লিড স্ক্রুতে, ঠিক আছে? এবং এটা হচ্ছে রোটেট করে জাস্ট হচ্ছে রোটেট করতেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে আগে পিছে মুভ করানো, ঠিক আছে? এটাকে আমার কাজ হচ্ছে এটাকে আগে পিছে মুভ করানো। যেমন এখানে দেখো এটা হচ্ছে সামনে যাচ্ছে একবার, পিছনে আসতেছে একবার। তো আমার কাজ হচ্ছে এটাকে আগে পিছে মুভ করাইতে হবে। তো প্রথমত যে রোটেশনটা আছে, রোটেশনটা আমরা কই থেকে পাচ্ছি? রোটেশনটা আমরা পাচ্ছি গিয়ার ট্রেন থেকে। গিয়ার ট্রেন মেকানিজমের মাধ্যমে রোটেশন এখান থেকে এখানে আসতেছে। তো রোটেশন আসছে, এখন এটাকে সামনে পিছে মুভ করাইতে হবে, রেসিপ্রোকেটিং মুভমেন্ট দিতে হবে। এই মুভমেন্টটা পাবো আমরা এখানের মধ্যে বল বিয়ারিং এর মাধ্যমে। এই যে নিচে পিছন দিক দেখতেছো এখানে বল, এই যেখানে বল দেখতেছো ইয়ে করতেছে, মুভ করতেছে, এগুলো হচ্ছে বল বিয়ারিং। তো বল বিয়ারিং যেটা করে, বল বিয়ারিং হচ্ছে একটা ফ্রিকশনলেস একটা অবস্থা তৈরি করে, যেখানে ফ্রিকশনলেস ভাবে কোনো একটা রোটেটিং এলিমেন্ট মুভ করতে পারবে সামনে পিছে, ঠিক আছে? বল বিয়ারিং হচ্ছে এই কাজটা করে। তো অনেক যে ইয়েগুলাতে, মেশিনগুলাতে আমাদের লিনিয়ার মোশন দরকার হয়, প্লাস রোটেটিং অবস্থায় লিনিয়ার মোশন দরকার হয়, সেখানে আমরা বল বিয়ারিং ইউজ করি। তো এখানে যেটা করে সেখানে হচ্ছে বল বিয়ারিং স্ক্রু ইউজ করা হয়। এই বল বিয়ারিং গুলা, এই যে স্ক্রু থ্রেড আছে, স্ক্রু থ্রেড গুলার যে এখানে গ্রুভ যেগুলো আছে, গ্রুভ গুলার মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া হয় বল বিয়ারিং কে। তো যখন এই ইয়েটা ঘুরতেছে, স্ক্রুটা ঘুরতেছে, সাথে সাথে বল বিয়ারিং গুলো এখানে মুভ করে। এখানে যদি একটা ফলো করে, একটা লাইটের মতো একটা মুভ করতেছে, এটাকে বল বিয়ারিং চিন্তা করো যদি, সেটা মুভ করতেছে সামনের দিকে। সেটা যখন সামনের দিকে মুভ করবে তখন হচ্ছে আমার স্ক্রুটা পিছনের দিকে আসবে। বল বিয়ারিং গুলো যখন সামনের দিকে মুভ করবে তখন স্ক্রুটা পিছনের দিকে আসবে। তো যখন বল বিয়ারিং গুলো ঘুরতে ঘুরতে একদম লাস্ট প্রান্তে চলে আসে, স্প্রিং এ স্ক্রুর একদম লাস্ট প্রান্তে চলে আসে, তখন হচ্ছে আবার এগুলা ইয়ে করে, বল বিয়ারিং গুলোকে আবার পিছনের দিকে দিয়ে দেওয়া হয়। এখানে দেখো এই এই যে জিনিসটা দেখতেছো, যে বল বিয়ারিং গুলো একদম ঘুরতে ঘুরতে যখন লাস্ট প্রান্তে চলে আসে তখন সেটা ঘুরে আবার সামনের দিকে আসে। যখন সেটা সামনের দিকে আসে, বল বিয়ারিং গুলো যখন সামনের দিকে আসবে তখন স্ক্রুটা পিছনের দিকে যাবে। তার মানে বল বিয়ারিং যেদিকে মুভ করে, স্ক্রুটা তার ঠিক উল্টা দিকে মুভ করে। এইভাবে স্ক্রুটা সামনে পিছে মুভ করতে থাকে রিসিপ্রোকেটিং মোশনে। সো আমার এইটা হচ্ছে লিড স্ক্রু। তাহলে লিড স্ক্রুতে মেইনলি কি থাকে? একটা স্ক্রু থ্রেড থাকবে। ওই স্ক্রু থ্রেডটা রোটেটিং মোশনে আছে অলরেডি। সেই রোটেটিং মোশন থাকা অবস্থায় তাকে আমরা লিনিয়ার মোশন দিব, সামনে পিছে মুভ করাবো। এটা করাতে আমরা ইউজ করতেছি বল বিয়ারিং। এই বল বিয়ারিং গুলা যখন সামনের দিকে যায় তখন আমার স্ক্রু থ্রেডটা পিছনের দিকে যায়। বল বিয়ারিং গুলো যখন পিছনের দিকে আসে তখন স্ক্রু থ্রেডটা সামনের দিকে যায়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের লিড স্ক্রু কাজ করে। এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু ইলেকট্রিক অ্যাকচুয়েটর। তো এই দুই টাইপের ইলেকট্রিক অ্যাকচুয়েটর আমরা মেইনলি দেখলাম। আমাদের মেইন টপিকগুলো হচ্ছে হাইড্রোলিক অ্যাকচুয়েটর আর নিউমেরিক অ্যাকচুয়েটর। কারণ ইলেকট্রিক অ্যাকচুয়েটর এক সাইড কিভাবে কাজ করে, যেমন ধর মোশন কিভাবে আসতেছে, সেটা আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে আসে। এখন সেটার ইলেকট্রিসিটির মোটর আমরা দুইটা দেখছি, ইলেকট্রিক মোটর, স্টেপার মোটর, ডিসি মোটর। তো এখানে আমরা ওগুলো বেশি ডিসকাস করছি, ওগুলা এখন এখানে আমাদের তেমন একটা বিষয় না ডিসকাশনের। আমরা এখানে মেইনলি দেখবো হাইড্রোলিক অ্যাকচুয়েটর কিভাবে কাজ করে আর নিউমেটিক অ্যাকচুয়েটর কিভাবে কাজ করে। তো হাইড্রোলিক অ্যাকচুয়েটর যদি দেখি, তো হাইড্রোলিক সিস্টেমটা বুঝতে হবে প্রথমে। হাইড্রোলিক সিস্টেম নর্মালি স্ট্রং, ফাস্ট এন্ড স্লো লিনিয়ার মোশন দেয়। যেমন আমরা যদি লিনিয়ার মোশন এখানে পাবো, বাট লিনিয়ার মোশন গুলো স্লো হবে হাইড্রোলিক মোশন গুলা। তো এই যে জায়গাটা একটু খেয়াল করো, এইখানে যে অ্যানিমেশন আছে একটা, প্রথমত আমার এখানে একটা পাম্প আছে, এটা হচ্ছে আমার পাম্প। এটা এটা দেখবা আর এটা দেখবা, লেফট সাইডেরটা রাইট সাইডেরটা। লেফট সাইডে আমাদের হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, এটা সিম্পলিফাইড। পাম্পটাকে চালু করব তখন এখানের মধ্যে আমাদের একটা ফিল্টার আছে, ট্যাঙ্ক, সরি এখানে আমাদের ট্যাঙ্ক আছে একটা। ট্যাঙ্ক থেকে ফিল্টারের মাধ্যমে আমাদের যে লিকুইড আছে, লিকুইডটা এখান থেকে এইদিকে যাবে। তো এখানের মধ্যে একটা প্রেসার কন্ট্রোল ভালভ আছে, এটা আমরা পরে পড়বো। এই প্রেসার কন্ট্রোল ভালভের মাধ্যমে লিকুইডটা সামনের দিকে আসবে। এইখানে আমাদের হচ্ছে আরেকটা ভালভ আছে, এটা হচ্ছে একটা কন্ট্রোল ভালভ, এটা হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল ভালভ। এই ভালভটা যেটা করে, এই ভালভটা এখানের মধ্যে দেখো আমাদের যে লাস্ট যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের সামনে দুইটা পাত আছে, যে ফ্লুইডটা এদিকেও যেতে পারবে এদিকেও যেতে পারবে। তো কোন সাইড দিয়ে ফ্লুইডটা যাবে এইটা ঠিক করে দেয় কোনটা, এইটা। এই জন্য এটাকে বলা হয় ডাইরেকশন কন্ট্রোল ভালভ। ডাইরেকশন কন্ট্রোল ভালভ দিয়ে যখন ডাইরেকশন কন্ট্রোল ভালভ এইদিকে ডাইরেক্ট করতে
এইদিকে আসবে তখন আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের পিস্টন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিস্টন। তো দেখো ফ্লুইড যখন এইদিকে আসবে তখন পিস্টনের উপরের অংশটাতে কি হবে, ফ্লুইড বেড়ে যাবে, তাহলে পিস্টনটা নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। ফ্লুইডটা উপরের দিকে ফ্লুইড ভিতরে ঢুকতেছে এইখানের মধ্যে, সেহেতু আমাদের পিস্টনটা কি করতেছিল, নিচের দিকে নামতেছে। দেখো নিচের দিকে নামবে, নিচের দিকে যখন নামবে তখন পিস্টনের নিচের ফ্লুইড গুলা কি হবে, নিচের ফ্লুইড গুলা এই দিক দিয়ে বের হয়ে আসবে। দেখো এই দিক দিয়ে বের হয়ে আসতেছে, নিচের দিকে যখন নামতেছে ফ্লুইড গুলা এই দিক দিয়ে বের হয়ে আসতেছে, বের হয়ে আবার এখানে চলে আসবে। ওকে, এবারে পিস্টনটা উপরে কিভাবে উঠবে, পিস্টনটাকে উপরে ওঠানোর জন্য চিন্তা করো যে কন্ট্রোল, এই যে আমাদের ডাইরেকশন কন্ট্রোল ভালভ আছে, এটা কোন দিকে ডাইরেক্ট করতেছে, এই নিচের পাইপের দিকে ডাইরেক্ট করতেছে। ফলে আমার লিকুইড এখন কি করবে, লিকুইড এখন নিচের পাইপ দিয়ে এই কন্টেইনারের মধ্যে ঢুকবে। নিচের পাইপ দিয়ে যখন ঢুকতেছে তখন আমার কি হচ্ছে, নিচের দিকে ফ্লুইড বেড়ে যাচ্ছে। সো আমাদের যে পিস্টন আছে পিস্টনটা উপরের দিকে উঠবে, আর উপরের দিকে ওঠার সময় পিস্টনের উপরের যে ফ্লুইড আছে সেগুলোকে এই সামনের পাইপ দিয়ে হচ্ছে বের করে দিবে। দেখো এদিক দিয়ে ফ্লুইড বের হচ্ছে, ফ্লুইড বের হয়ে এদিক দিয়ে এইখানে আবার চলে আসছে। তাহলে আমার এই যে কন্টেইনার আছে, কন্টেইনারটা যখন পিস্টনের উপরের দিকে ফ্লুইড বেড়ে যাবে তখন পিস্টনটা নিচের দিকে নামবে, আর পিস্টনের নিচে যখন ফ্লুইড বেড়ে যাবে তখন পিস্টনটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এটা উপরে নিচে মুভমেন্ট করে। সো আমরা এখানে কয়েকটা যে কনক্লুশন টানতে পারবো যে আমাদের এই যে স্ট্রোক আছে, স্ট্রোক লেন্থটা কিন্তু অনেক বড় না, স্ট্রোক লেন্থ মোটামুটি ছোট, মানে কনসিডারেবল লেন্থ বাট অত বড় না। তারপরে এই মোশনটা কি, মোশনটা হচ্ছে স্লো, খুব ফাস্ট হবে না মোশনটা, মোশনটা অনেকটাই স্লো বাট অনেক স্ট্রং। স্ট্রং হবে কেন, কারণ হচ্ছে এটা মানে অনেক বেশি হচ্ছে তোমার স্ট্রেংথ দিয়ে এটা কাজ করতে পারে। সো মোটামুটি হচ্ছে এইরকম আমরা আমাদের একটা হাইড্রোলিক অ্যাকচুয়েটর কাজ করে। তো এটার অপারেশন কি হবে, অপারেশন হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট রিডিং করবা, রিডিং করলে বুঝবা। আমরা মেইনলি পার্ট গুলো দেখবো আর কি, যে কম্পোনেন্ট কি কি আছে, কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করে। তো এটা জাস্ট এগুলো আমি বলে ফেলছি অলরেডি, এগুলো জাস্ট রিডিং করলে বুঝতে পারবা। আচ্ছা, হাইড্রোলিকের প্রিন্সিপাল গুলো কি, একটা হাইড্রোলিক মানে কোন প্রিন্সিপালে কাজ করে, প্রিন্সিপাল গুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার এক্সামের জন্য। হাইড্রোলিক হচ্ছে ইনকম্প্রেসিবল, ঠিক আছে, ইনকম্প্রেসিবিলিটি অফ লিকুইড। আমরা যদি গ্যাস আর লিকুইডের মধ্যে চিন্তা করি, গ্যাসকে যখন আমি হচ্ছে প্রেস করব, আমি ধরো গ্যাসকে যখন আমরা প্রেস করব, ধরো এখানের মধ্যে গ্যাস আছে, তো গ্যাসকে যদি আমি প্রেস করি গ্যাস কি হবে, গ্যাসের ভলিউম কমে যাবে, তাই না। গ্যাসকে যদি আমি এখন প্রেস করি গ্যাসের ভলিউমটা কমে যাবে, গ্যাস হচ্ছে এক জায়গার মধ্যে কম্প্রেসড হয়ে যাবে, এটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তুমি লিকুইডকে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে, এখন কন্টেইনারের মধ্যে যদি লিকুইড থাকে এখানে তুমি যদি প্রেস করো তাহলে তো লিকুইডটা তো কম্প্রেস হবে না, সেজন্য লিকুইডকে বলা হয় ইনকম্প্রেসিবল। তাহলে লিকুইডের ইনকম্প্রেসিবিলিটি হচ্ছে হাইড্রোলিক সিস্টেমে তোমার ইউজ করার মতো প্রেফারেবল। তো আমরা লিকুইডের ইনকম্প্রেসিবিলিটির কারণে লিকুইডকে আমরা হাইড্রোলিক সিস্টেমে ইউজ করি। আচ্ছা, তো when pressurized a gas will squeeze into a smaller volume but liquid will not, ওই যে গ্যাসটা স্কুইজ হয়ে যাবে স্মলার ভলিউমে বাট লিকুইড স্কুইজড হবে না, এটাকে আমরা বলতেছি ইনকম্প্রেসিবিলিটি। তো হাইড্রোলিকের এই যে প্রিন্সিপালটা এটা অনেক ক্রুশাল আমাদের এই হাইড্রোলিক সিস্টেম তৈরি করার জন্য, as it means that volume of fluid pumped into the system must appear elsewhere downstream। মানে আমরা যে পরিমাণ ভলিউম ধরো এইখানে আমরা যে পরিমাণ ভলিউমকে, এখানে ধরো যে পরিমাণ ভলিউম নিচের দিকে উঠতেছে সেই পরিমাণ ভলিউম উপর থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। মানে হাইড্রোলিক সিস্টেমের প্রিন্সিপালটা হচ্ছে যে তুমি এখানের মধ্যে যে পরিমাণ ভলিউম এন্টার করাবা ঠিক ওই পরিমাণ ভলিউম হচ্ছে এক্সিট করতে হবে এখান থেকে। আচ্ছা, তারপরে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো এখানের মধ্যে যদি আমি চিন্তা করি প্যাসকেলের সূত্র অনুযায়ী আমাদের এই পাশের প্রেসার আর এই পাশের প্রেসার কি হয়, সমান হবে, দুই পাশের প্রেসার সমান হবে। তোমার যদিও এখানের মধ্যে এরিয়া ছোট আছে, ঠিক আছে, তাহলে প্রেসারের কারণে যেটা হয়, তুমি যদি এই পাশে এরিয়া ছোট থাকে তুমি এখানে ফোর্স যেটা দিচ্ছ সেটা অনেক বড় হবে, আর এই পাশের যদি এরিয়া বড় থাকে এই পাশে তোমার ফোর্স অনেক ছোট হবে, ঠিক আছে, যেটা আমরা প্যাসকেলের ফর্মুলা থেকে জানি যে P
equals to F by A। আমরা এটা থেকে জানি যে দুই পাশে যদি প্রেসার ইকুয়াল হয়, দুই পাশে অবশ্যই প্রেসার ইকুয়াল হবে, আর তুমি যদি এরিয়াকে ছোট বড় করো তাহলে ফোর্স হচ্ছে অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। তো হাইড্রোলিককে প্যাসকেলের সূত্রটাও মেনে চলে, ঠিক আছে। এটা আমাদের কেন লাগবে এই ফর্মুলাটা এখানে, কারণ আমাদের যে সিলিন্ডারটা দেখো, সিলিন্ডারটা কিন্তু দুই দিকেই মুভ করতে পারে। তাহলে তুমি দেখো, যেমন ধরো আমি একটা অবস্থা, এই অবস্থা চিন্তা করো, নিচের দিকে এরিয়া কিন্তু অনেক বড়, উপরের দিকের এরিয়াটা ছোট হয়ে গেছে। এই অবস্থায় তোমার ফোর্স হচ্ছে এক প্রকারের থাকবে। আবার যখন এটা নিচে নামবে, এটা যখন নিচে নামবে তখন উপরের দিকে তার আস্তে আস্তে এরিয়া বাড়তেছে, নিচের দিকে এরিয়া কমতেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফোর্সটা অন্যরকম হবে, ঠিক আছে। কিন্তু প্রেসার কিন্তু সেম থাকবে, সবসময় প্রেসার সেম থাকবে, এখানে দুই পাশে প্রেসার সেম থাকবে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র অনুযায়ী। তাহলে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা মেনটেন করবে। তাহলে বেসিক প্রিন্সিপাল অফ হাইড্রোলিক্স, যার কারণে আমরা হাইড্রোলিক সিস্টেমকে ইউজ করতে পারি, একটা হচ্ছে ইনকম্প্রেসিবিলিটি অফ লিকুইড, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেটা প্যাসকেলের সূত্র মেনে চলে। আচ্ছা, তো এখানে আমরা কিছু কম্পোনেন্টের নাম বলছি, দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা দেখবো। প্রথম হচ্ছে পাম্প। পাম্প পাম্পটা হচ্ছে কি, পাম্প কিন্তু মোটর না, ঠিক আছে। পাম্প হচ্ছে এখানে যেটা পানিকে হচ্ছে সরায়, পানিকে মুভ করাইতে সাহায্য করে, এটা হচ্ছে পাম্প। তো পাম্প হচ্ছে স্পেশালি হাইড্রোলিক সিস্টেমের জন্য ইউজ করা হয়। তারপরে আছে আমাদের প্রেসার কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে একটা প্রেসার কন্ট্রোল ভালভ। প্রেসার কন্ট্রোল ভালভ যেটা করে, যে এখানে আমাদের ওয়াটার প্রেসারকে রেগুলেট করে, ঠিক আছে। ধরো প্রেসার কন্ট্রোল ভালভের নিচে আরেকটা পাইপ আছে দেখতেছো, ধরো এখান থেকে ওয়াটার আসতেছে, বা ওয়াটার না, ঠিক আমরা অয়েল ইউজ করি, ওয়াটার বলা যাবে না, আমরা এখানে ধরো লিকুইড আসতেছে বলবো, লিকুইড আসতেছে এই রেগুলেটরের মধ্যে। তো ধরো এখানের মধ্যে লিকুইডের ফ্লোটা অনেক বেশি হয়ে গেল, তখন যেটা করবে রেগুলেটর, সেটা হচ্ছে তার নিচের দিক দিয়ে কিছু লিকুইডকে ড্রেন করে দিবে, ঠিক আছে, কিছু লিকুইডকে নিচের দিকে ড্রেন করে দিবে। এটা হচ্ছে প্রেসার রেগুলেটরের কাজ। তারপর হচ্ছে কন্ট্রোল ভালভ। কন্ট্রোল ভালভ যেটা করে, আমাদের কন্ট্রোল ভালভটা ডাইরেক্ট করবে যে কোন পাইপ দিয়ে লিকুইডটা হচ্ছে এই ভেতরের যে সিলিন্ড্রিক্যাল আমাদের যে ইয়েটা আছে, এটার মধ্যে লিকুইডটা আসবে, কোন পাইপ দিয়ে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি 3-4টা পার্ট, আরো একটা পার্ট হয়তো আছে, সেটা আমরা দেখবো পরে। আচ্ছা, তাহলে হাইড্রোলিক পাম্প হচ্ছে মেইনলি আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ার পাম্প। গিয়ার পাম্প দুই প্রকারের হয়, এক্সটার্নাল গিয়ার পাম্প আর ইন্টারনাল গিয়ার পাম্প। তো গিয়ার পাম্প যেটা করে সেটা হচ্ছে, ধরো তুমি দুইটা গিয়ারকে পাশাপাশি রাখবা, দুইটা সেম মডিউলের গিয়ারকে। তো এক সাইড দিয়ে দেখো লিকুইড ভিতরে আসতেছে, তো গিয়ারটা যখন ঘুরবে তখন লিকুইড কি করবে, লিকুইডকে দেখো তার যে টিথ আছে, টিথের মধ্যে করে এদিক দিয়ে ঘুরাইয়া এখানে নিয়ে আসবে। ঠিক উপরের গিয়ারটা নিচের গিয়ারটা দুইটাই সেম কাজ করবে, টিথের মধ্যে করে এখানে নিয়ে আসবে, ফলে হচ্ছে লিকুইডটা কি হবে, লিকুইডটা এখান থেকে পাস করতে পারবে। তো লিকুইডটা আসতেছে কেন এখানে, যখন এটা খালি থাকবে, চিন্তা করো এইভাবে, যখন এটা খালি থাকবে একদম, তখন যেটা হবে, যখন এই গিয়ারটা ঘোরা শুরু করবে, যেহেতু গিয়ারটা এখানে পুরো ফিট করা, ঠিক আছে, গিয়ারটা কিন্তু উপরে নিচে কোনো ধরনের গ্যাপ নাই, গিয়ারটা যখন ঘোরা শুরু করবে তখন এখানের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, ঠিক আছে। ভ্যাকুয়াম তৈরি হবে এখানে একটা, এখানে প্রথমে যে এয়ার থাকবে, এয়ারটাকে এই পাশের এয়ারটাকে, পাইপের মধ্যে যে এয়ার আছে সব এয়ারকে বের করে এদিক দিয়ে বের করে দিবে, ফলে এখানে ভ্যাকুয়াম তৈরি হবে। যখন ভ্যাকুয়াম তৈরি হবে এখানে, তখন এদিক দিয়ে কি হবে, লিকুইডটা আসা শুরু করবে। তো পাম্পের মেইন ফাংশনটা এটাই, যে ভিতরে ভ্যাকুয়াম তৈরি করা। যখন পাম্প হচ্ছে একটা পাইপের মধ্যে সব বাতাসকে বের করে দেয়, তখন হচ্ছে ওই পাইপ দিয়ে লিকুইড আসা শুরু করে, ঠিক আছে। এবং লিকুইড পুরোটা যখন আইসা ফিল হয়ে যায়, তখন হচ্ছে লিকুইডের প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল গিয়ার পাম্প। আর এটা হচ্ছে ইন্টারনাল গিয়ার পাম্প। ইন্টারনাল গিয়ার পাম্প হচ্ছে এরকম, এটা 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 কিন্তু কনসেন্ট্রিক না। দেখো এটার ভেতরে হচ্ছে ইন্টারনাল টিথ থাকে এরকম, যেটা আমরা স্টেপার মোটরে দেখছিলাম, স্ট্যাটরের টিথ যে থাকে ওই রকম টিথ, বাট এটা ঘুরতেছে। তো আর এইখানের মধ্যে কি থাকবে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল গিয়ারটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্টারনাল, বাট ইন্টারনাল বিগার গিয়ার, যেটাতে তোমার ইন্টারনাল টিথ থাকে। আর এটা হচ্ছে এক্সটার্নাল টিথ। ইন্টারনাল টিথ মানে হলো, যে আমি যদি একটা গিয়ার ড্র করি, ধরো এখানে একটা আমি গিয়ার ড্র করতেছি, যখন এটার টিথ গুলা এরকম থাকবে ভেতরের দিকে, এরকম, ধরো এরকম টিথ থাকবে ভেতরের দিকে, সেটাকে বলা হয় ইন্টারনাল টিথ, ঠিক আছে। আর যখন টিথ গুলো থাকবে বাইরের দিকে, এরকম থাকবে টিথ, এরকম, সেটাকে বলা হয় এক্সটার্নাল টিথ, ঠিক আছে। তাহলে এখানে তোমার যেটা বিগার গিয়ার, বড় যেটা গিয়ার, সেই গিয়ারটাতে আছে কি,
সেই গিয়ারটাতে আছে ইন্টারনাল টিথ, আর যেটা ছোট গিয়ার সেটাতে আছে এক্সটার্নাল টিথ। তো যখন আমার ফ্লুইডটা এই দিক দিয়ে আসতেছে, এসে কিন্তু ভেতরটা কি হবে, ভেতরটা ফিল করে ফেলবে, ভেতরটা পুরোটা ফিল করবে। আর এই ইন্টারনাল আর এক্সটার্নাল গিয়ারের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ আছে, এই যেখানে দেখাচ্ছে একটা মানে হাইলাইট করে দেখাচ্ছে, এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে। তো এই পুরোটা লিকুইডে ফিল হয়ে যাবে এবং ওই টিটের মধ্যে করে লিকুইডটা উপরে তুলে এদিক দিয়ে পাস করাবে। ঠিক আছে, তো এটার মেকানিজম হচ্ছে এরকম। এটা জাস্ট দেখেও বোঝা যায়, ঠিক আছে, কিভাবে কাজ করতেছে। তো এটাকে বলা হয় পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ঠিক আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বলা হয় ইয়েকে, কি বলে, আমাদের যে গিয়ার পাম্প আছে, গিয়ার পাম্পকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বলা হয়। ইট পাম্পস এ কনস্ট্যান্ট ভলিউম অফ ফ্লুইড ফর এভরি রেভলিউশন অফ গিয়ার। এটা এই লাইনটা ইম্পর্টেন্ট, যে এখানে ফ্লুইডের মুভমেন্টটা কি হবে, কনস্ট্যান্ট হবে। ফ্লুইডটা কনস্ট্যান্ট ভলিউমে মুভ করতে থাকবে, কনস্ট্যান্ট ভলিউমটা আমাদের মেইনটেইন করতে হয়। আচ্ছা, এটা মনে হয় একটু আউট অফ কনটেক্সট চলে আসছে, এটা লাস্টের দিকে আসবে, পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো প্রেসার কন্ট্রোল ভালভ। প্রেসার কন্ট্রোল ভালভ যেটা বললাম, যে প্রেসার কন্ট্রোল ভালভ যেটা করে, যে ফ্লুইডের ফ্লো যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে ধরো এই দিক দিয়ে ফ্লুইড আসতেছে, যদি ফ্লুইডের ফ্লো অনেক বেশি হয়ে যায়, তাহলে প্রেসার কন্ট্রোল ভালভ যেটা করবে, সে তার প্রেসার কন্ট্রোল ভালভের তার একটা ওইখানের মধ্যে স্প্রিং লোড করা থাকে, যে ধরো এটা একটা স্প্রিং লোডেড, তো এটা এখানে কিন্তু এই জায়গাটা বন্ধ থাকবে, নরমালি বন্ধ থাকে। ঠিক আছে, এই জায়গাটা নরমালি ক্লোজ থাকে, এই জায়গাটা ক্লোজ থাকবে। তো যখন এখানে ফ্লুইডের প্রেসার অনেক বেশি হয়ে যাবে, যে আমি যতটুকু প্রেসার চাচ্ছি এর থেকে যদি বেশি হয়ে যায়, তখন যেটা হবে, তখন ফ্লুইডটা এসে এইখানের মধ্যে এটাকে প্রেস করবে, প্রেস করার ফলে এই প্রেসার কন্ট্রোল ভালভটা খুলে যাবে। ঠিক আছে, এখানে খুলে যাবে, এই যে এই পথটা খুলে যাবে। খুলে গেলে এক্সট্রা যে ফ্লুইড আছে, এক্সট্রা ফ্লুইডগুলো নিচের দিকে নেমে যাবে, নেমে আমাদের একটা এক্সিট পাইপ থাকে, এক্সিট পাইপ দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে প্রথম চিন্তা করবা যে ফ্লুইডটা এই দিক দিয়ে, এই লাইন দিয়ে পাস করে, এই সোজা যে পাইপ আছে এটা দিয়ে পাস করে। তো যখন এখানে ফ্লুইডের প্রেসার অনেক বেড়ে যাবে, তখন এই যে স্প্রিং লোডের আছে, এই স্প্রিংটা নিচের দিকে নেমে যাবে। ফলে এই দিক দিয়ে কি হবে, এই দিক দিয়ে আমাদের এক্সট্রা ফ্লুইডটা বের হয়ে আসবে, অতিরিক্ত ফ্লুইড যেটার কারণে প্রেসার বেশি হচ্ছে সেটা বের হয়ে আসবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে প্রেসার কন্ট্রোল ভালভ। তো when pressure exceeds the preset limit, the valve opens, allowing surplus fluid to return to the tank. তো যা বললাম সেটা এখানে লেখা আছে। তো জাস্ট হচ্ছে এগুলো লিখে দিছি, লিখে না দিলেও চলতো, আসলে লিখে দিলাম, জাস্ট হচ্ছে তোমাদের এক্সামে তোমরা লিখতে হবে, তো একটা আইডিয়া পাবা পড়লে। এরকমই লিখতে হবে, এটা কোনো মানে নাই, তুমি যদি বুঝে তোমার মতো লিখবা, নিজের মতো লিখতে হবে। আচ্ছা, এরপর আছে অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটরটা হচ্ছে আচ্ছা, এটা সহজে বলি, অ্যাকিউমুলেটরটা কি। অ্যাকিউমুলেটরটা হচ্ছে, অ্যাকিউমুলেটর মানে কি, অ্যাকিউমুলেটরের বাংলা হচ্ছে যে যেটা কোনো কিছু ধরে রাখতেছে, ঠিক আছে, অ্যাকিউমুলেট করে রাখতেছে, এরকম একটা জিনিসকে অ্যাকিউমুলেটর বলা হয়। তো যখন পাম্পের মধ্যে, যখন ডিউরিং লো ডিমান্ড পিরিয়ড, ফ্লুইড ফ্রম দ্য পাম্প ফিলস দ্য অ্যাকিউমুলেটর, কম্প্রেসিং ইটস স্প্রিং. So when demand exceeds pump capacity, fluid stored in the accumulator is released to supplement the pump's output. এটা মানে কি বোঝাচ্ছে, ধরো আমরা বলছি যে পাম্পের একটা এই যে পাম্প ঘুরতেছে, পাম্পের একটা নিজস্ব ক্ষমতা আছে, ঠিক আছে, এই ক্ষমতার মানে একটা কনস্ট্যান্ট স্পিডে পাম্প হচ্ছে ফ্লুইডটাকে এখান থেকে এই পাশ থেকে ওই পাশে পাস করায়। তো ধরো কোনো কারণে আমাদের পাম্পের ক্ষমতা থেকে বেশি ফ্লুইড আমাদের প্রয়োজন, ঠিক আছে, পাম্পের যে ক্ষমতা তার চেয়ে বেশি ফ্লুইড আমরা এখান থেকে ওই পাশে পাস করাবো, তখন কিন্তু পাম্প, যেহেতু পাম্পের একটা কনস্ট্যান্ট ক্ষমতা থাকলে এটার চেয়ে বেশি ফ্লুইড আমরা পাস করতে পারবো না, তখন আমাদের হচ্ছে অ্যাকিউমুলেটরটা কাজে লাগবে। অ্যাকিউমুলেটর যেটা করে, তোমার যদি পাম্পের ক্ষমতার চেয়ে বেশি ফ্লুইড তোমার প্রয়োজন হয়, তখন যেটা হয়, ধরো এখানে পাম্প থেকে এখানে ফ্লুইডটা আসতেছে, এসে এই অ্যাকিউমুলেটর যেটা আছে, অ্যাকিউমুলেটরটার মধ্যে ফ্লুইডটা এখানের মধ্যে আসবে, এসে এখানের মধ্যে ফ্লুইড থাকবে অ্যাকিউমুলেটরের মধ্যে। কোনো কারণে যদি পাম্পের ক্ষমতা কমে যায় বা পাম্পের ক্ষমতার চেয়ে বেশি ফ্লুইড আমার প্রয়োজন হয়, তখন অ্যাকিউমুলেটর থেকে ফ্লুইডটা বের হবে, বের হয়ে এদিক দিয়ে পাস করবে। তাহলে অ্যাকিউমুলেটরটা হচ্ছে এরকম আর কি, যে তোমার ধরো খারাপ সময় তুমি কিছু জিনিস জমায় রাখছো, তোমার যখন মানে ভালো সময় তুমি জমায় রাখছো কোনো কিছু, যখন তোমার খারাপ সময় আসবে, তখন তুমি হচ্ছে অ্যাকিউমুলেটর থেকে ফ্লুইডটা পাস করাবা। ঠিক আছে, তো অ্যাকিউমুলেটর যেটা করতেছে সেটা হচ্ছে ফ্লুইডটাকে ধারণ করে রাখে, ফ্লুইডটাকে ধরে রাখে, এবং যখন আমাদের ডিমান্ড অনেক বেশি থাকবে,
তখন এই ফ্লুইডটাকে এখান থেকে ছেড়ে দিবে। তাহলে দুইটা জিনিস পড়বা, লো ডিমান্ড পিরিয়ড আর হাই ডিমান্ড পিরিয়ড। লো ডিমান্ড পিরিয়ডে ফ্লুইডটাকে সে ইয়ে করে রাখবে, জমায় রাখবে, আর যখন হাই ডিমান্ড পিরিয়ড আসবে তখন হচ্ছে এটাকে পাস করে দিবে। ঠিক আছে? দ্য কনসেপ্ট ইজ অ্যাডভান্টেজিয়াস ফর হাইড্রোলিক সিস্টেম এজ ইট অ্যালাউস ফর এনার্জি স্টোরেজ উইদিন দ্য সিস্টেম, ইউজফুল ডিউরিং পিরিয়ডস অফ পিক ডিমান্ড। তার মানে তোমার এনার্জিটাকে স্টোর করে রাখতেছে, এটা হচ্ছে এনার্জি স্টোরেজের মতো কাইন্ড অফ। আর পিক ডিমান্ড পিরিয়ড মানে ডিমান্ড যখন অনেক বেড়ে যাচ্ছে তখন এই আগের থেকে আগে যে জমায় রাখছো ফ্লুইডটা, লিকুইডটা, সেই লিকুইডটাকে সে পাস করাবে। এটা হচ্ছে তোমার অ্যাকুমুলেটরের ইম্পর্টেন্স। এইভাবে পড়বা, অ্যাকুমুলেটরের ইম্পর্টেন্স পড়বা, এখানে অবভিয়াসলি ইম্পর্টেন্সই পড়তে হবে, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, ডাইরেকশন কন্ট্রোল ভালভ। ডাইরেকশন কন্ট্রোল ভালভ হচ্ছে অলরেডি এখানে ফিগারটা নাই না? আচ্ছা, ডাইরেকশন কন্ট্রোল ভালভ হচ্ছে এই যে এটা হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল ভালভ। এটা কি করে? এটা হচ্ছে তোমার ডাইরেক্ট করে, আমাদের উপরে একটা পাইপ আছে, নিচে একটা পাইপ আছে, যখন নিচের পাইপ দিয়ে ফ্লুইড আসে তখন আমাদের পিস্টনটা উপরে উঠে, যখন উপরের পাইপ দিয়ে ফ্লুইড আসে তখন পিস্টনটা নিচে নামে। তো আমাদের এই যে ডাইরেকশন কন্ট্রোল ভালভের এই যে ডাইরেক্ট করতেছে, দেখাচ্ছে যে এইদিকে যাবে ফ্লুইডটা। তো ওই যে উপরে দেখতেছো একটা লিভারের মতো আছে, এই লিভারটা মুভ করে। লিভারটা যখন এই সাইডে থাকতেছে, মানে আমাদের এই সিস্টেমের জন্য লিভারটা যখন রাইট সাইডে থাকতেছে তখন ফ্লুইডটা হচ্ছে উপরের দিকে আসতেছে। লিভারটা যখন লেফট সাইডে চলে যাবে তখন হচ্ছে ফ্লুইডটা নিচের দিকে যাবে এবং পিস্টনটা উপরের দিকে উঠবে। ঠিক আছে? তো আমাদের এই লিভারটা সামনে পিছনে এইদিকে মুভ করে। তো এখানে একটা মেকানিজম আছে যে লিভারটা সামনে পিছনে মুভ করে। তোমরা এমএসপি ল্যাবে গ্রাইন্ডিং মেশিন দেখছো, গ্রাইন্ডিং মেশিনের মধ্যে এইরকম একটা ফিচার আছে। ঠিক আছে? গ্রাইন্ডিং মেশিনটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমে চলে। গ্রাইন্ডিং মেশিনের মধ্যে এরকম একটা ইয়ে থাকে, যেটাকে ট্রিপ ডগ বলা হয়। সেই ট্রিপ ডগের তোমার মুভমেন্টের ফলে ট্রিপ ডগটা হচ্ছে এখানে ওই যে ডাইরেকশন কন্ট্রোল ভালভ আর কি। আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখি, ডাইরেকশন কন্ট্রোল ভালভের মেকানিজমটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল ডাইরেকশন কন্ট্রোল ভালভের। ডাইরেকশন কন্ট্রোল ভালভ কি করে, আর এবার হচ্ছে এখানকার মেকানিজমটা আছে। তো এই যে এখানের মধ্যে দেখতেছো একটা ভালভ আছে, এটা হচ্ছে একটা ভালভের মানে এক্সটেন্ডেড একটা পিকচার। ভালভের ভেতরে একটা স্পুল থাকে। স্পুল মানে হচ্ছে যেটা ভালভের ভেতরে মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে ভালভ লিকুইডের মুভমেন্টকে কখনো এলাও করবে, কখনো এলাও করবে না। ঠিক আছে? যেমন এইখানে তোমার মেকানিজমটা এমন ভাবে সেট করা আছে যে এটা যখন উপরের দিক দিয়া লিকুইড ভেতরে আসবে তখন নিচের দিক দিয়ে লিকুইড ভেতরে আসতে পারবে না, রাদার হচ্ছে লিকুইডটা বের হয়ে আসবে। ঠিক আছে? তো এই মেকানিজম গুলো কিভাবে কন্ট্রোল করা হয়? এই মেকানিজম গুলো হচ্ছে স্পুল দিয়ে কন্ট্রোল করা হয়। যে মাঝখানে দেখতেছো একটা ইয়ের মতো দণ্ডর মতো, দণ্ডের মতো আছে বার, এই বারটা হচ্ছে স্পুল। এটার মাঝখানে হচ্ছে দেখতেছো, মাঝখানে হচ্ছে তার এরকম একটা গ্রুভড একটা সিস্টেম আছে যেটা দিয়ে ফ্লুইড পাস করতে পারে। তাহলে ফ্লুইড কিন্তু এখানে তিন দিক দিয়ে ভেতরে আসতে পারে এবং দুই দিক দিয়ে ফ্লুইডটা বের হয়ে আসতে পারে। ঠিক আছে? এই ভালভের মধ্যে তিন দিক দিয়ে ফ্লুইড ভেতরে আসে এবং দুই দিক দিয়ে বের হয়ে আসতেছে। সো কিভাবে কাজ করে দেখো, স্পুলটা রাইট সাইডে যখন চলে যাবে, দেখো স্পুলটা রাইট সাইডে চলে গেল, এই সাইডে রাইট সাইডে চলে গেলে এই যে রাইট সাইডের যে ইয়েটা আছে, তোমার উপরের দিকে কিন্তু সিলিন্ডার আছে। ঠিক আছে? খেয়াল রাখবো উপরের দিকে সিলিন্ডার আছে। তো রাইট সাইডে যখন চলে গেল তখন পাম্পের মাধ্যমে ফ্লুইডটা আস্তে আস্তে কোন দিকে দেখো, ফ্লুইডটা এদিক দিয়ে নিচ থেকে উপরে উঠতেছে। উপরে উঠে এই দিক দিয়ে মুভ করলো, এই মুভ করে এই দিক দিয়ে আসলো, আসলে এইদিকে ফ্লুইডটা কি করতেছে, ফিল করতেছে। এদিকে ফ্লুইড ফিল করলে কি হবে, আমাদের সিলিন্ডারটা, আমাদের যে পিস্টন আছে পিস্টনটা এদিকে মুভ করবে। তাহলে কি বোঝা গেল, স্পুল যেটা আছে স্পুলটা যখন লেফট সাইডে চলে যাবে, সরি উল্টা বলছি, স্পুলটা যখন রাইট সাইডে চলে যাবে, রাইট সাইডে চলে গেলে পাম্প থেকে আমাদের ফ্লুইডটা এসে কোন সাইডে মুভ করবে, রাইট সাইডে মুভ করবে। মুভ করে এই দিক দিয়ে ফ্লুইড এসে রাইট সাইডটা হচ্ছে ফিল করবে, ফলে আমাদের পিস্টনটা লেফট সাইডে মুভ করবে। এবার উল্টোভাবে যদি চিন্তা করি আমরা, যে স্পুলটা লেফট সাইডে সরে গেল, স্পুলটা হচ্ছে এই সাইডে সরে গেল, এই সাইডে সরলে এখন আমাদের ফ্লুইডটা এই দিকে আসবে। কেন এই দিকে আসতেছে? কারণ এই সাইডটা দেখো, এই সাইডটা কি বন্ধ হয়ে গেছে না, এই সাইডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর এই সাইডটা কিন্তু খোলা আছে। ঠিক আছে? এই সাইডটা খোলা আছে। ফ্লুইড কিন্তু এই যে দুইটা পাত দেখতেছো, এই দুইটা পাত দিয়ে কিন্তু যাইতে পারবে না।
ঠিক আছে, এই দুটো পাত দিয়ে কেন যেতে পারতেছে না? কারণ এই সাইডে ফ্লুইডটা দেখো এইখানে এই যে অংশটা আছে এটা দিয়ে স্টপ করা, এই সাইডটা দুইটা সাইড হচ্ছে ডিভাইড করে দেওয়া। তাহলে ফ্লুইডটা এইদিকে এসে তাকে এইদিকেই আসতে হবে, এসে এই সাইডটা ফিল করবে। ঠিক আছে, এই সাইডটা ফিল করবে। এখন এক সাইড ফিল করলে আরেক সাইড দিয়ে কি ফ্লুইড বের হয়ে আসার কথা না? তাহলে এই সাইডে ফ্লুইডটা কোন দিকে বের হয়ে আসতেছে? দেখো এই সাইডে বের হয়ে আসতেছে, এই দেখো এখানে আসার পরে এখানে কিন্তু রাস্তা আছে, তো এদিকে বের হয়ে এই রাস্তা দিয়ে ফ্লুইডটা বের হয়ে যায়। এটাতে কিভাবে বের হয়েছে? দেখো এইটাতে এই সাইড থেকে ফ্লুইডটা আসছে, এসে এইদিকে বের হয়েছে, এই যে এই। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমার ডাইরেকশন কন্ট্রোল ভালভ কাজ করে। স্পুলটা রাইট সাইডে যাবে, রাইট সাইডে গেলে পিস্টনটা লেফট সাইডে মুভ করবে, আর স্পুলটা যদি লেফট সাইডে যায় তাহলে পিস্টনটা রাইট সাইডে মুভ করবে। তো এটা কিন্তু এক্সামে আসলে এটা তোমাকে ফিগার ড্র করতে হবে, ফিগার ড্র করে এক্সপ্লেইন করতে হবে। তাহলে হাইড্রোলিক সিস্টেমের সিম্বলিক ডায়াগ্রাম কিরকম হবে? সিম্বলিক ডায়াগ্রামে মানে হচ্ছে কি কি আছে এখানে, জাস্ট কি কি আছে আর কি কি লাইন আছে জাস্ট ওগুলো দেখাইলে হবে, একটা সার্কিটের মতো আর কি এটা। তো এখানে ট্যাঙ্ক থাকবে, ট্যাঙ্ক পরে একটা ফিল্টার থাকবে, ফিল্টারের পরে একটা পাম্প থাকবে, পাম্পের পরে কি থাকবে? অ্যাকিউমুলেটর থাকবে। আর অ্যাকিউমুলেটরের মাঝখানে আমাদের একটা প্রেসার কন্ট্রোল ভালভ থাকবে। প্রেসার কন্ট্রোল ভালভ যেটা করে, যদি এক্সট্রা লিকুইড থাকে, মানে যে লিকুইডটা আমার প্রয়োজন নাই সেটাকে বের করে দিবে এখান থেকে, এই দিক দিয়ে লিকুইডটা চলে আসবে। আর যদি যেটা মানে এক্সট্রা না সেটা হচ্ছে সামনের দিকে যাবে, গিয়ে হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল ভালভের মধ্যে আসবে, এটা থেকে আমাদের সিলিন্ডারের মধ্যে আসবে। সিলিন্ডার থেকে আরেকটা লাইন হচ্ছে ডাইরেকশন কন্ট্রোল ভালভে আসবে, যেটা দিয়ে আমাদের ফ্লুইডটা এক্সিট করতেছে। তো এই এক্সিট ফ্লুইডটা এদিক থেকে এসে আবার ট্যাঙ্কের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমার হচ্ছে সিম্বলিক ডায়াগ্রাম। তো তোমার এক্সামের মধ্যে কি আসছে ভালোভাবে খেয়াল রাখবা, সিম্বলিক ডায়াগ্রাম চাইছে নাকি হচ্ছে কোন ডায়াগ্রামই চায় নাই, নাকি এই ডায়াগ্রামটা চাইছে। ঠিক আছে, কোন ডায়াগ্রাম চাইছে এটা ভালোভাবে বুঝে আঁকতে হবে। নরমালি যদি ডায়াগ্রাম বলা হয় বা তুমি যদি ডায়াগ্রাম আঁকতে চাও, সিম্বলিক ডায়াগ্রামটা আঁকলেই চলবে। আচ্ছা, লাস্ট হচ্ছে নিউমেটিক সিস্টেম। নিউমেটিক সিস্টেম যেটা করে, নিউমেটিক সিস্টেমের মধ্যে আমাদের যে ফ্লুইড আছে, ফ্লুইড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এয়ার। তো বেসিক কম্পোনেন্ট যেগুলো হবে সেগুলো হচ্ছে এয়ার ইনটেক ফিল্টার, এয়ার কম্প্রেসর, ড্রায়ার, প্রেসার ট্যাঙ্ক, প্রেসার রেগুলেটর, ভালভ, নিউমেটিক সিলিন্ডার। তাহলে আমি ব্রিফলি বলি এখানে কোনটা দিয়ে কি কাজ করা হয়। ইনটেক ফিল্টার দিয়ে করা হয় যে আমাদের এয়ার যেটা আছে এয়ারটা ইনটেক করানো হয়। ঠিক আছে, এয়ার কম্প্রেসর হচ্ছে যেটা দিয়ে আমরা এয়ারটা কম্প্রেস করাবো। কারণ আমরা অলরেডি বলছি যে আমাদের হাইড্রোলিক সিস্টেমে, এটা মধ্যে হাইড্রোলিক সিস্টেমের সাথে ডিফারেন্স গুলো পড়তে হবে। ঠিক আছে, নিউমেটিক সিস্টেম আর হাইড্রোলিক সিস্টেমের ডিফারেন্স পড়তে হবে। তো যেমন হাইড্রোলিক সিস্টেমে তুমি ইনকম্প্রেসিবল ফ্লুইড ইউজ করো, যেটা হচ্ছে লিকুইড হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। তারপর হচ্ছে ড্রায়ার দিয়ে যেটা করা হয়, ড্রায়ার দিয়ে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে তোমার সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে যাতে কোনো ধরনের ময়েশ্চার না থাকে, সিস্টেমে কোনো ধরনের ময়েশ্চার থাকতে পারবে না, এই জন্য ড্রায়ার ইউজ করা হয়। তারপরে প্রেসার ট্যাঙ্ক আছে, প্রেসার রেগুলেটর আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো একটা একটা করে। তো হাইড্রোলিক সিস্টেমের সাথে কম্পারিজনটা কি দেখো, pneumatic system are similar to hydraulic system but have important differences. A major difference is that the air is compressible whereas hydraulic fluid is not. So আমরা এখানে compressible fluid ইউজ করি হাইড্রোলিক সিস্টেমের মধ্যে, আর হাইড্রোলিক সিস্টেমের মধ্যে না, নিউমেটিক সিস্টেমের মধ্যে আমরা compressible fluid ইউজ করি, আর হাইড্রোলিক সিস্টেমের মধ্যে আমরা যে ফ্লুইডটা ইউজ করি সেটা ইনকম্প্রেসিবল। তো এই যে কম্প্রেসিবিলিটির কারণে নিউমেটিক সিস্টেমটা একটু স্প্রিঙ্গি নেচার মানে হচ্ছে যে সেটা যখন মানে অ্যাকচুয়েট যখন করবে তখন তার যে এন্ড আছে, এন্ড পয়েন্টটা একটু বাউন্স করবে। ঠিক আছে, স্প্রিঙ্গি নেচার মানে হচ্ছে স্মুথ না, অত স্মুথ না। আমরা যে হাইড্রোলিক সিস্টেম কাজ করছে, হাইড্রোলিক সিস্টেমটা খুবই স্মুথ একটা সিস্টেম, এখানে সিস্টেমটা অত স্মুথ না, একটু স্প্রিঙ্গি থাকবে। Unlike hydraulic system, pneumatic systems do not need to return low pressure air to the compressor. Instead, they exhaust it to the atmosphere, offering an advantage in simplicity. মানে হচ্ছে নিউমেটিক সিস্টেমের মধ্যে আমরা যে এয়ারটা আছে, লো প্রেশার এয়ার বলতে বোঝায় যে তোমার যে সাইড থেকে এয়ারটা বের হয়ে আসতেছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিব। এখন হাইড্রোলিক সিস্টেমে কেন এটা করা যায় না? কারণ হাইড্রোলিক সিস্টেমে তো আমরা ইউজ করি কি, আমরা ইউজ করি ফ্লুইড ইউজ করি। তো ফ্লুইডকে কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিতে পারবো না, এটা অ্যাটমসফিয়ারের জন্য ভালো না। প্লাস হচ্ছে তুমি যদি ফ্লুইডকে ছেড়ে দাও, তুমি তোমার ফ্লুইড লস করতেছো। ফ্লুইড তো আমরা মানে ফ্লুইড লস করা মানে হচ্ছে বারবার আমাকে ফ্লুইড দিতে হবে। হাইড্রোলিক সিস্টেম আমরা যেটা করি, আমরা একই ফ্লুইডকে বারবার হচ্ছে আমরা হচ্ছে সাইকেল করাই, তাই না? একই ফ্লুইডকে আমরা বারবার সাইকেল করে ঘুরে ঘুরে ইউজ করি। তো নিউমেটিক সিস্টেমে এটা করা হয় না। নিউমেটিক সিস্টেমে
যে এয়ারটা একবার ইউজ করা হয় সেটাকে বের করে দেওয়া হয়। পজিশনাল একুরেসি, নিউমেরিক সিস্টেম আর নট আইডিয়াল ফর একুরেট ফিডব্যাক পজিশনিং। কেন একুরেট ফিডব্যাক পজিশনের জন্য তোমার আইডিয়াল না নিউমেরিক সিস্টেম? কারণ নিউমেরিক সিস্টেমে বলা হয়েছে এটার মধ্যে একটা স্প্রিঙ্গি নেচার আছে, তার কম্প্রেসিবিলিটির কারণে এটার মধ্যে স্প্রিঙ্গি নেচার আছে। এটার কারণে আমাদের এই সিস্টেমটা কিন্তু আইডিয়াল না পজিশনিং একুরেসির জন্য। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে তার যে সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর জাস্ট আমরা একটু ব্রিফলি দেখবো। তো প্রথম হচ্ছে এয়ার কম্প্রেসর। এখানে দেখো প্রথমত এখানে একটা কম্প্রেসর আছে। আগে কি ছিল? ওইটার মধ্যে আগে ছিল পাম্প। ওকে, আগে ছিল আমার হাইড্রোলিক সিস্টেমে ছিল পাম্প, এখানে থাকবে কম্প্রেসর। তো কম্প্রেসর যেটা করে, কম্প্রেসর হচ্ছে এয়ার কম্প্রেস করে আমাদের যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসে। ওকে, তো প্রথমত কম্প্রেসরের কাজ হচ্ছে এই বাইরের অ্যাটমসফিয়ার থেকে এয়ারটাকে ধরে এই ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসা। তারপরে অপারেশন অফ রিসিপ্রোকেটিং পিস্টন কম্প্রেসর, কম্প্রেসর ক্র্যাঙ্কশ্যাফট। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে একটা রিসিপ্রোকেটিং কম্প্রেসর। এটা তো এটা যেটা করে সেটা হচ্ছে এটা উপরে নিচে মুভমেন্ট করে। ঠিক আছে, উপরে নিচে মুভমেন্ট করে। তো যখন এটা উপরে, যখন এটা নিচের দিকে নামে তখন তার মধ্যে এই যে ভালভ আছে ভালভটা খুলে যায়। ঠিক আছে, ভালভটা খুলে যায়। মানে এটা কিভাবে কাজ করতেছে এটা এটা দেখতেছি আমরা। এখানের ভেতরে মেকানিজমটা কিরকম কাজ করে। তো এটা হচ্ছে এই লেফট সাইডে যেটা দেখতেছো, লেফট সাইডটা হচ্ছে তার ইনটেক পার্ট। আর এই রাইট সাইডে যেটা হয়, রাইট সাইডটা হচ্ছে তোমার এক্সিট পাইপ আর কি। তো ধরো এদিক দিয়ে তোমার হচ্ছে একটা পাইপ, এটা আমি এরকম দেখাই। তো এই দিক দিয়ে তোমার হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে বাতাস আসতেছে। ঠিক আছে, আর এই দিক দিয়ে তোমার কি হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে এই বাতাসটা এসে ওই যে ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে। এই যে ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে, তাহলে এই দিক দিয়ে তোমার ইনটেক আর এদিক দিয়ে হচ্ছে এক্সিট। আইসা ট্যাঙ্কের মধ্যে বাতাসটা জমা হচ্ছে। তাহলে এখন ইনটেক কিভাবে হচ্ছে দেখো, এটা যখন নিচের দিকে নামবে তখন এখানের মধ্যে কি হবে, ভ্যাকুয়াম তৈরি হবে, তাই না? আর ভ্যাকুয়াম তৈরি হওয়ার সাথে সাথে এখানে একটা ভালভ আছে, ভালভটা খুলে যাবে। তো এদিক দিয়ে এয়ার আসবে, এয়ার আইসা এখানে জমা হবে। ঠিক আছে, এখানে এসে এয়ার জমা হবে। এই সময় কিন্তু এই ভালভটা বন্ধ। এখানে দেখো দুইটা ভালভ আছে, এই ভালভটা কিন্তু বন্ধ থাকবে। এবারে এটা যখন উপরের দিকে উঠবে, এটা কি করতেছে, এটা জাস্ট রোটেট করতেছে। এটা রোটেট করতেছে, এখানে এটা রোটেট করলে, এটা যখন রোটেট করবে তখন এটা নিচের দিকে নামবে একবার, উপরের দিকে উঠবে একবার, রেসিপ্রোকেটিং মুভমেন্ট। তো এটা যখন উপরের দিকে উঠবে তখন আবার এই ভালভটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই ভালভগুলোর স্ট্রাকচারটা দেখো, ভালভটা কিরকম আঁকা হয়েছে নিজেরা একটু দেখো, বুঝতে পারবা যে কেন এটা যখন নিচের দিকে নামে তখন এই ভালভটা খুলতেছে, এটা বন্ধ থাকতেছে। আবার যখন উপরের দিকে উঠতেছে তখন এই ভালভটা বন্ধ, এই ভালভটা খোলা। তো দেখো, তখন আমার এখানের মধ্যে যে এয়ারটা ট্র্যাপ হয়েছিল সেই ট্র্যাপটা এখন, সেই এয়ারটা এখন আমার এই দিক দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে এই যে রিসিপ্রোকেটিং আমাদের কম্প্রেসর কাজ করে। ঠিক আছে, রিসিপ্রোকেটিং কম্প্রেসর বলা হয় এটাকে। আর ড্রায়ারের কাজ কি? ড্রায়ারের কাজ হচ্ছে এখানের মধ্যে যাতে কোনো ধরনের ময়েশ্চার না থাকে, মানে এখানের মধ্যে আমরা যে এয়ারটাকে ইনটেক করতেছি সেই এয়ারের মধ্যে যাতে কোনো ধরনের ময়েশ্চার না থাকে। যদি ময়েশ্চার থাকে তাহলে পুরো নিউমেটিক সিস্টেমের পাইপের যে পাইপগুলো ইউজ করা, পাইপের অনেক অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করতে হবে। তুমি যখন নিউমেটিক সিস্টেম নিয়ে কাজ করবে তখন এখানের মধ্যে কোনো ধরনের ময়েশ্চার থাকতে পারবে না, কোনো ধরনের লিকুইড থাকতে পারবে না। তুমি যখন লিকুইড সিস্টেম নিয়ে কাজ করবে তখন এখানের মধ্যে কোনো ধরনের বাতাস থাকতে পারবে না, এয়ার বাবল থাকতে পারবে না। ঠিক আছে, দুইটাই কিন্তু একটা আরেকটা সিস্টেমকে ক্ষতি করে। তাহলে ড্রায়ার যেটা করতেছে, আমাদের ড্রায়ারটা হচ্ছে মেইনলি ময়েশ্চারটাকে রিমুভ করতেছে এখানের মধ্যে। তাহলে এই হচ্ছে কম্প্রেসরের কাজ। এরপর আছে রিসিভার ট্যাঙ্ক। দেখো কম্প্রেসরের ঠিক পরেই হচ্ছে কি আছে, রিসিভার ট্যাঙ্ক আছে। তো রিসিভার ট্যাঙ্কটা সিম্পল। রিসিভার ট্যাঙ্কটা হচ্ছে হাই প্রেসারের এয়ার হচ্ছে যে ইনটেক করবে, ইনটেক করে স্টোর করে রাখবে। ঠিক আছে, হাই প্রেসার এয়ার স্টোর করে রাখবে, কন্ট্রোলড বাই এ প্রেসার সুইচ। তো এখানের মধ্যে একটা প্রেসার সুইচ আছে। প্রেসার সুইচটা হচ্ছে আমাদের ভালভটাকে কন্ট্রোল, ভালভের যে ইয়েটা আছে সেটা কন্ট্রোল করে রাখতেছে। আচ্ছা, তারপর আছে প্রেসার রেগুলেটর। প্রেসার রেগুলেটর কোথায়? দেখো এই যে এটা হচ্ছে প্রেসার রেগুলেটর। তো সিম্পল প্রেসার রেগুলেটরের কাজ কি হবে? প্রেসার রেগুলেটরের কাজ হবে যাতে এখানের মধ্যে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ প্রেসারের এয়ার আমরা এখানের মধ্যে পাঠাই, যাতে প্রেসারটা অনেক বেশি না হয়ে যায়। প্রেসার যদি অনেক বেশি হয়ে যায় তাহলে প্রেসার রেগুলেটরটা হচ্ছে প্রেসারটাকে কমায় আনবে। তো দেখো, ইট ওয়ার্কস বাই ইউজিং এ স্প্রিং লোডেড ডায়াফ্রাম। তো এখানের মধ্যে একটা ডায়াফ্রাম আছে, দেখো এটা হচ্ছে একটা ডায়াফ্রাম। When regulated pressure drops, the diaphragm moves, opening a valve to allow more high pressure air in. তাহলে যেটা করবে সেটা হচ্ছে ডায়াফ্রামটা যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের যখন
প্রেসার অনেক বেশি হয়ে যাবে তখন ডায়াফ্রামটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে এখানের মধ্যে কিছু এয়ার হচ্ছে জমায় রাখবে, ঠিক আছে, জমায় রাখবে যাতে আমার নিচের যে প্রেসার আছে নিচের প্রেসারটা রেগুলেটেড থাকে। এখানে দেখো একটা পিস্টনের মতো আছে। আর যখন প্রেসার অনেক বেশি কমে যাবে তখন কি করবে, তখন যে পরিমাণ এয়ারটা জমায় রাখছিল সেই এয়ারটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে সেটা এদিকে বের হয়ে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রেসার রেগুলেটরের কাজ। আর এরপরে আছে নিউমেটিক অ্যাকচুয়েটর। নিউমেটিক অ্যাকচুয়েটর যেটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, দেখো এই যে এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, এই যে এখানে। তো এটা যেহেতু সামনে পিছনে মুভ করতেছে, সো যখন নিউমেরিক অ্যাকচুয়েটর হচ্ছে ট্রান্সলেট এয়ার প্রেসার ইনটু মেকানিক্যাল মুভমেন্ট উইথ টু মেইন টাইপস। দুই টাইপের নিউমেরিক অ্যাকচুয়েটর হয়। এটা হচ্ছে একটা ডাবল অ্যাক্টিং সিলিন্ডার। ডাবল অ্যাক্টিং সিলিন্ডার বলতে বোঝায় দুই দিক দিয়ে সে এয়ার ইনটেক করতে পারবে, ঠিক আছে, দুই দিক দিয়ে এয়ার ইনটেক করতে পারবে, এদিক দিয়েও এয়ার আসতে পারবে। তো এটা হচ্ছে একটা হাইড্রোলিক সিলিন্ডারের মতো। এদিক দিয়ে যখন এয়ার আসবে তখন এই দিকটা কি হবে, ফিল হয়ে যাবে, ফিল হয়ে গেলে পিস্টনটা এইদিকে মুভ করবে। ঠিক উল্টা যখন এই দিক দিয়ে এয়ার আসবে তখন এই দিকটা ফিল হয়ে যাবে, ফিল হয়ে গেলে পিস্টনটা উল্টা দিকে মুভ করবে। তো এইভাবে হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার কাজ করে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার যেটা করে সেটা হলো যে এয়ারটা এই দিক একদিক দিয়ে প্রবেশ করবে। তো এদিক দিয়ে যখন প্রবেশ করবে তখন কি করবে, তখন হচ্ছে এটাকে এদিকে চাপ দিবে। তো এখানে থাকে একটা স্প্রিং, স্প্রিংটা লোডেড হবে, আস্তে আস্তে চাপ দিবে, এদিক দিয়ে এয়ারটা আসবে। তো যখন স্প্রিংটা ফুললি লোডেড হয়ে যায় তখন হচ্ছে স্প্রিংটা উল্টা দিকে তাকে প্রেস করবে, প্রেস করলে কি হবে, যে এয়ারটা ভেতরে ঢুকছিল সেটা এদিক দিয়ে বের হয়ে আসবে। তাহলে এইখানে ইনটেক আর এক্সিট পথ হচ্ছে একই, এখানে কিন্তু ইনটেক পাথ একটা, এক্সিট পাথ একটা, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। তো এইভাবে হচ্ছে নিউমেটিক অ্যাকচুয়েটর কাজ করে। আর এটা সিম্বলিক ডায়াগ্রামগুলো হচ্ছে, প্রথমে পাম্প থাকবে, পাম্পের পরে রিসিভার ট্যাঙ্ক, তারপরে ড্রায়ার, ফিল্টার, তারপরে প্রেসার রেগুলেটর ভালভ, তারপর হচ্ছে কন্ট্রোল ভালভ, আর লাস্ট হচ্ছে আমাদের যে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার অথবা তোমার হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নিউমেটিক সিস্টেম। তো মোটামুটি এইটুকুই হচ্ছে অ্যাকচুয়েটরের স্লাইড, ঠিক আছে। তো মেইনলি যেটা পড়বা এখান থেকে সেটা হলো যে আমাদের প্রত্যেকটা টাইপের আমরা দেখছি, অ্যাকচুয়েটর দেখছি। যেটা করবা যে তিনটা টাইপের অ্যাকচুয়েটরের মধ্যে একটা ডিফারেন্স পড়া ট্রাই করো। অবভিয়াসলি নিউমেটিক আর হাইড্রোলিকের মধ্যে ডিফারেন্স বেশি থাকে, তবে ইলেকট্রিক্যালের মধ্যে মানে খুব মানে তোমার ব্রড লেভেলে অনেক বেশি কোনো ডিফারেন্স আমরা পাবো না, দেখিও নাই খুব বেশি আমরা। ব্রড লেভেলে এক দুইটা হচ্ছে ডিফারেন্স তোমরা পড়ে রাখো। নিউমেটিক আর হাইড্রোলিকের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ডিফারেন্স আছে, অনেক ছোট ছোট মিল আছে। তো এই মিলগুলো পড়বা, ডিফারেন্সগুলো পড়বা। আর তার আলাদা আলাদা ভাবে যে আমরা সিম্বলিক ডায়াগ্রাম দেখলাম, সিম্বলিক ডায়াগ্রামটা পড়বা। আর প্রত্যেকটা কম্পোনেন্টের বেসিক অপারেশনটা কি, মানে বেসিক অপারেশন কি আছে সেটা দেখবা। আর যদি কোনোটার মধ্যে স্পেসিফিক্যালি অনেক বেশি অপারেশন দেখানো হয়, যেমন এইখানে এটার জন্য অনেক স্পেসিফিক্যালি অপারেশন দেখানো হয়েছে, সেই স্পেসিফিক অপারেশনটা পড়বা, ঠিক আছে। আর যেমন ধরো এটা অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরের কাজ কি জাস্ট এইটুকু বললেই হবে, তোমাকে অ্যাকুমুলেটর এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট অ্যাকুমুলেটর কি করে সেটা বুঝলেই চলবে, প্রেসার কন্ট্রোল কি করে এটা বুঝলেই চলবে, ঠিক আছে। আর প্রত্যেকটার ইম্পর্টেন্স, প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্স, এই পার্টটা কেন ইউজ করা হয়, এইভাবে পড়তে হবে। ওকে, তো হচ্ছে সিআর তুমি হচ্ছে আমাকে আইডি গুলো পাঠিয়ে দিও, ঠিক আছে। আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।